আচ্ছা, তো আমরা এই পর্যন্ত ছিলাম। এখানে এই ট্রেডটা আমরা নিব না, কারণ হইতেছে এখানে ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা আপের জন্য ট্রেড নিব না। যদিও হ্যামার হয়েছে, আমি জাস্ট এটা বোঝানোর জন্য, যেহেতু এটা বায়ার্স লেভেলে তৈরি হয়েছে, আমি এখানে হায়ারের জন্য ট্রেড নিয়েছি হ্যামার ক্যান্ডেলস্টিক দেখে। ওকে, নেক্সটে যাই। এটা দেখেন, এটা কিন্তু একটা পারফেক্ট ট্রেড, মার্কেট আপ ট্রেন্ড, আর এটা হইতেছে আমাদের এসএনআর লেভেল। যদিও মার্কেট কন্ডিশন খুব একটা ভালো না, তারপর আমরা এসএনআর লেভেলটা কিন্তু স্পষ্ট দেখতে পারতেছি। এখানে টাচ করতেছে, মার্কেট উপরে যাচ্ছে, টাচ করতেছে, উপরে যাচ্ছে, ফাইনালি এসে টাচ করছে, একটা হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়ে গেছে। তো যেহেতু হ্যামার ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখান থেকে উপরের দিকে যাবে, হায়ারের জন্য ট্রেড নেওয়া হয়েছে। দেখেন নেক্সট ক্যান্ডেলস্টিক কিন্তু উপরে যাচ্ছে। তো এখানে আসি, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। প্রিভিয়াসলি মার্কেটে সেলার্স প্রেসার বেশি। এটা হচ্ছে একটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। মিডল টপ হইছে ভাই? জি ভাই, এটা কি মিডল টপ মানে মিডল হইছে? মিডলের মার্কেট মিডল হইছে এটা? জি মিডল অফ ট্রেন্ডে হয়েছে। মিডল অফ ট্রেন্ডে যেহেতু হয়েছে, মার্কেটটা স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, এটা একটা কন্টিনিউশন সাইন। মেবি মার্কেটের লেভেল ছিল এদিকে বা আরো নিচে বা এদিকে হইতে পারে, গ্যাপ আছে। সো এরকম সিচুয়েশনে মার্কেটটা বেশিরভাগ টাইম কন্টিনিউ করে। আর এইখানে প্রিভিয়াস মুভমেন্ট যদি আপনি খেয়াল করেন, একটা রেড ক্যান্ডেলস্টিক, সরি একটা গ্রিন ক্যান্ডেলস্টিক, সিঙ্গেল গ্রিন ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিক রেড হয়েছে, সিঙ্গেল গ্রিন ক্যান্ডেলস্টিক, এটা পাশাপাশি হচ্ছে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক, নেক্সট ক্যান্ডেলস্টিকটা রেড হওয়ার চান্সটা অনেক বেশি। দ্যাটস ওয়াই এখানে এটা কি রিয়েল মানিতে করা হইছে? না ভাই, এটা রিয়েল মানিতে করা হয়নি। আচ্ছা তরিকুল, আপনি কখন একটু বড় অ্যামাউন্টের ট্রেড করছেন, মানে $500 বা $700? হ্যাঁ ভাই, আমি $1000 পর্যন্ত ট্রেড করছি। সময় অনেক কম বেশি করছেন, ঠিক না? আপনি এই যে এখানে খেয়াল করলে দেখতে পারবেন, আমার এই ছবিটা দেখা যায় না? প্রোফাইল ফটো কেমনে দেখে? দেখা যায় তো, আমি আমি পাঠাচ্ছি গ্রুপে। গ্রুপে পাঠায় দেন ওই ছবিটা। মানে ওইটাতে কি আছে না? হ্যাঁ, ওইটাতেই আছে। আচ্ছা আমি তো দেখি, আমরা যদি সবসময় আমরা যে এরকম একটা ট্রেড করতে সবাই। ওকে, তো এখানে দেখেন, এটা হইতেছে আমাদের লেভেল, আর লেভেলে এটা হইতেছে হ্যামার টাইপ ক্যান্ডেলস্টিক। এটা কিন্তু হ্যামার ক্যান্ডেলস্টিক না, কারণ এটার উইকটা দেখেন খুবই ছোট। এটা কিন্তু হ্যামার ক্যান্ডেলস্টিক না, বাট এখানে ট্রেড নেওয়া হয়েছে আরেকটা লজিকের উপরে, সেটা হচ্ছে ডাবল টপ ক্যান্ডেল প্যাটার্নের উপরে। ডাবল টপ প্যাটার্ন, এটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো, আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব না। বাট দেখেন হ্যামার ক্যান্ডেলস্টিক টাইপ হয়েছে হ্যামার ক্যান্ডেলস্টিকের মতোই। তো নেক্সট ক্যান্ডেলস্টিক এখানে লোয়ারে নেওয়া হয়েছে, একই সাথে এটা হইতেছে ডাবল টপ একটা প্যাটার্ন, এটার কারণেও মার্কেট নিচে চলে আসছে। এই ইমেজটা দেখাই দেন একটু। জি, আমি গ্রুপে দিছি ইমেজটা একটু দেখাই দেন। আচ্ছা এখানে দেখেন, 1122 আমি ডলার $100 থেকে শুরু করছিলাম, আমার টোটাল ব্যালেন্স $103 থেকে শুরু করে $1500 পর্যন্ত ট্রেড করছি। পরপর ট্রেড গুলা দেখেন, এটা পকেট অপশনে করতে পকেট অপশনে। হ্যাঁ, $1122 একটা টেডি। আল্লাহ, আষ্ট এটা $500 ট্রেড। এই ট্রেডটাকে উইন করতেলেন? হ্যাঁ, প্রত্যেকটা উইন হয়েছে। মারহাবা মারহাবা। এটা আমার একদিনে প্রফিট হয়েছিল $2100। এরপরও আরো কয়েকটা ট্রেড নিছি, ওইটা স্ক্রিনশট, আরেকটা স্ক্রিনশট আমার কাছে আছে। মানে পরে একটা ট্রেড লস হয়েছিল $100, পরে আরো $500 আরো দুইটা ট্রেড নিছিলাম। আচ্ছা ভাইয়া, পার্সোনালি মানে মার্কেটে একটু প্রশ্ন, আইকিউ অপশন বেটার না হচ্ছে আমাদের পকেট অপশনটা বেটার? এখন আপাতত আমি পকেট অপশন, আইকিউ অপশন দুটাতেই কাজ করি, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগে পকেট অপশন। তাহলে আমরা ওইটাতে একটা এখানে পকেট অপশনে কি হয় যে আপনার অনেকগুলো ফিচার্স আছে, যেমন ধরতে পারেন যে সোশ্যাল ট্রেডিং একটা ফিচার্স আছে, তারপরে হইতেছে পেন্ডিং ট্রেড অর্ডার করা যায়। যেমন আপনি 10 মিনিট পরে একটা ট্রেড প্লেস করবেন, আপনি নিউজ টাইমের উপরে ট্রেড করলেন, নিউজ টাইমে আপনি ট্রেড করবেন,
জানেন যে নেক্সট ক্যান্ডেলস্টিক ওই টাইমে গিয়ে মার্কেটটা নিচে চলে যাবে, সো আপনি পেন্ডিং অর্ডার করে রাখতে পারবেন। ওই টাইমে যাবে, ট্রেড অটোমেটিকলি পড়বে, কোনো ধরনের ঢিলে হবে না, একদম অ্যাকুরেট পজিশনে পড়বে ট্রেড। ধরেন আপনি এখানে তো ডলারে ডিপোজিট করতে হয়, অন্য কোনো কারেন্সি তো নাই না? না, অন্য কোনো কারেন্সি নেই, ডলারে ডিপোজিট করতে হয়। আচ্ছা, আইকিউ অপশন থেকে কোনো অ্যাকাউন্ট কিনা যাবে রুবালের, এরকম কোনো অপশন আছে কোনো কারো থেকে এরকম আইকিউ অপশনে না, আমার জানা মতো তো কেউ নাই। আর অন্যের অ্যাকাউন্ট ইউজ করলে প্রবলেম হইতে পারে উইথড্রতে। এখানে একটা প্রশ্ন ছিল। বলেন। বস হচ্ছে আপনি যে উইথড্রর ক্ষেত্রে আপনি হচ্ছে ব্যাংকে হচ্ছে করছেন, অ্যাড করছেন? আমি উইথড্রর ক্ষেত্রে আমার একটা ওয়েব মানি অ্যাকাউন্ট ছিল, সে ওয়েব মানি অ্যাকাউন্টে আমি ব্যাংকে উইথড্র করতে পারতাম, মানে একদম ফুল ভেরিফাই ছিল, 100% ভেরিফাই ছিল। কিন্তু আনফরচুনেটলি আমার অ্যাকাউন্টটা আমার ভুলের কারণে, নিজের ভুলের কারণে আমি একটা জায়গায় একাধিক লেনদেন করছি, মানে একটা এক্সচেঞ্জের সাথে আমার খুব বেশি ঘনিষ্ঠ ছিল, বেশি বেশি অ্যামাউন্টের কিছু লেনদেন করছি অনেক দিন, দীর্ঘদিন। পরবর্তীতে আমার অ্যাকাউন্টে একটু প্রবলেম হয়ে যায়, পরে আমাকে ফেস ভেরিফিকেশন করতে বলে। আমি ইটি চাই যে আমার ব্লক করে দেয় পেমেন্ট $400 ছিল অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্ট সব ব্লক করে দেয়। পরে আমি মেসেজ টেসেজ করে ঠিক বললাম, পরে যে ফেস ভেরিফিকেশন করতে বলছিল ওইটা দেই, হয় না, এখন পর্যন্ত হয় নাই, অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে। তারপর থেকে আমি এই যে ওয়েবসাইটে আমার কিছু ভাই ব্রাদার্স আছে, ওদের কাছে সেল করে দিই। আচ্ছা, আমি হচ্ছে ওই ওয়েব মানিতে হচ্ছে 100% ভেরিফাই করেছি, তো তাই আপনাকে বললাম। 100% ভেরিফাই করলে আপনি উইথড্র করতে পারবেন ব্যাংকে। বলেন। ফরেক্স তো হচ্ছে বাংলাদেশের লিগ্যাল, আমার হচ্ছে 24 ঘন্টা সময় লাগছে। ফরেক্স তো বাংলাদেশের লিগ্যাল না, সেক্ষেত্রে আমি ওই যে মানে ফরেক্স বিডি একটা গ্রুপে জয়েন আছি আর কি, ওরা মানে ফরেক্স নিয়ে কাজ করে, বাংলাদেশের বড় কমিউনিটি। ওরা হচ্ছে যে বলছে এক ভাই যে উনি ফরেক্সের টাকা হচ্ছে ব্যাংকে উইথড্র করার কারণে প্রায় $1700 যখন উইথড্র করছে, তখন হচ্ছে ব্যাংক ওনার পেমেন্ট আটকায় দেয়, এমনকি সেটার জন্য 7 দিন পর্যন্ত জেলও খাটতে হয়। পরবর্তীতে কোনো একভাবে মিট করে হচ্ছে উনি ছাড়া পায়। সেটা কি আসলে বাস্তব? এটা আসলে ভাই আমি ওরকম ভাবে কখনো এত ডলার উইথড্র করি নাই। আমি হয়তো বা উইথড্র দিছি $400 সর্বোচ্চ, আমার একটা উইথড্র ছিল $400, নয়তো বা এমনি 100 করে উইথড্র দিছি। আর আমি বেশিরভাগ টাইম খুবই মানে ওই ব্যাংকে আসতে কিন্তু সময় লাগে, সমস্যা হয় না ব্যাংকে। আপনার ওই যে ভিডিওটা দেখছি যে হচ্ছে বাই সেলের ওই যে আপনার টাকা সেভ করছেন, ওই টিউটোরিয়াল, হ্যাঁ ওইটা হচ্ছে আমি দেখলাম যে ওটাতে নাকি আপনি ভালো বললেন যে হচ্ছে মানে সাথে সাথেই ওই ডোনার আর ট্রান্সফার করে দেয়। জি হ্যাঁ, ওনাদের সাথে লেনদেন করতে পারেন। ওনার অ্যাডমিনের সাথে আমার কথা হয়েছে, অ্যাডমিন কোনো সমস্যা। জি কি বললেন ভাই? ওনাদের সাথে কি মানে রেগুলার ট্রান্সফার করলে কি কোনো সমস্যা হবে না? মানে একটু ঘোরান ফেরান করতে কোনো সমস্যা নাই, কম কম অ্যামাউন্ট করলে কোনো সমস্যা নাই। কিন্তু যদি ধরেন আমার কি হয়েছিল যে আমি একটা এক্সচেঞ্জে, কি যেন একটা এক্সচেঞ্জ নাম ছিল, ওনার কাছ থেকে মানে উনি আমার থেকে ডলার নিত সরাসরি, $500 $1000 পর্যন্ত লেনদেন হয়েছে অনেক দিন, প্রায় ধরেন 6-7 মাস একটা রেগুলার, প্রতিদিন, একদিন পর পর, 2 দিন পর পর লেনদেন হয়েছে। পরবর্তীতে ওনার মানে থেকে আমার অ্যাকাউন্টও ব্লক করছে, প্লাস যার সাথে লেনদেন করছি ওনার অ্যাকাউন্টও ব্লক করছে। ওনার আরো প্রায় $3000 মতো ছিল, ওই অ্যাকাউন্ট সব ব্লক করছে। এখন উনি তো মানে হাই হতাশ করে দিচ্ছে, মানে ওনার তো অনেক বড় লিগ্যাল উইথড্র দেওয়ার সিস্টেম কি ওরা করছে, মানে যেমন অন্যান্য কারেন্সিতে হচ্ছে ব্যাংকে উইথড্র দেওয়া যায়, যেমন ফিউনিয়ার অথবা হচ্ছে আমাদের স্কিলনেট। ওয়েব মানিতেও ব্যাংকে উইথড্র দেওয়া যায়, ব্যাংকে ব্যাংকে উইথড্র দেওয়া যায়। হ্যাঁ ব্যাংকে উইথড্র দেওয়া যায়, এবং সাথে সাথে এটা না অনেক টাইম, এটা 24 ঘন্টা সময় নেয়। আমারটা হচ্ছে ভেরিফাই করার জন্য হচ্ছে 24 ঘন্টা সময় নিছিল, ভেরিফাইয়ের জন্য 24 ঘন্টার মধ্যে আমারটা ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তরিকুল ভাই, হ্যাঁ জি ভাই, ওয়েব মানি যদি আপনার 15,000 টাকা লিমিট থাকে, তখন কি ওইটা কি 100% ভেরিফাই হবে? না না না, ওটা 100% হইতে হবে, 85-86% হলে হবে না। তাই 100% বায়ো পার্সেন্টেজটা কোথা থেকে দেখবো? পার্সেন্টেজটা আপনি প্রোফাইলে গেলে তো দেখতে পারবেন। ওই আমারটা তো এখন পর্যন্ত মনে হয় না হইছে, আমারটা পুরোপুরি। আপনার ভাই বলেন ভাই। আমার স্কেল অ্যাকাউন্ট ভেরিফাই করছি, সেই ক্ষেত্রে আমার ওখানে $40 কিনাও রাখছি, ঠিক আছে, গেমবলিং।
তো আপনার স্কিলটা আমার কাছে ভালো লাগে দেখে আমি স্কিলটা কিনে রাখছি ভাই। স্কিল তো ভাই এখন পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। ওই তো আমি পাইছি অনেক, উনি 1x বেট থেকে পেমেন্ট নেওয়ার পরে তো আমার সেল করছে আমার কাছে। আচ্ছা বিলকুল ভাই বলেন। এই যে ওয়েব মানি তো 100% ভেরিফিকেশন করার জন্য লোকেশন ভেরিফাই করতে হয় অ্যাডসেন্স এর মতো। যতদূর মনে হয় ভাই ওই ঝামেলা অনেক। আমি যখন করছিলাম ভাই, এখন হতে পারে, এখন করা লাগতে পারে, কিন্তু আমি ওটা অনেকদিন আগে করছিলাম তো আমারটা কি লাগছে, আমি ওই যে ফেস ভেরিফিকেশন। হ্যাঁ বস বলেন। সবগুলা করার পরে এখন ওইখানে লোকেশন ভেরিফাই করার অপশন আছে, ওইটা করে না স্যার 100% হয় না। আর একটা কথা হচ্ছে ভাই, আমি ধরেন ফার্স্ট ডিপোজিট যদি ওয়েব মানি থেকে করি, সেটাকে আমি অন্য কোনো কারেন্সি থেকে উইথড্র নিতে পারবো, মানে অন্য কোনো অ্যাকাউন্টে? না, উইথড্র করতে পারবেন না। আমারটা একটু দেখেন তো, এটা কি কি হয়েছে আমার ওয়েব মানি অ্যাকাউন্টটা? আমারটা কি সম্পূর্ণ কি ভেরিফাই হয়েছে? ভাই সম্পূর্ণ ভেরিফাই কোনোটাই হয় না ভাই, বুঝতে পারবেন? সম্পূর্ণ ভেরিফাই করতে গেলে আপনার লোকেশন ভেরিফাই করতে হবে। আপনি কি মানে বাড়ির ঠিকানা ব্যাংক স্টেটমেন্ট বা এগুলা কোনো কিছু সাবমিট করছিলেন? না 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 না, তাইলে হয় নাই। আমি ব্যাংকে স্টেটমেন্ট দিছি ভাই, ব্যাংক স্টেটমেন্ট দিছি এবং কি পাসবুক জমা দিছি। এখন আমাকে 90% ভেরিফাই দেখাচ্ছে, এখন বলতেছে হচ্ছে লোকেশন ভেরিফাই করার জন্য। ও আচ্ছা আচ্ছা বস বলেন। আমি হচ্ছে ভেরিফাই করছি এভাবে, হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দিয়ে, আর হচ্ছে লোকেশন হচ্ছে মানে ভিলেজ বা হচ্ছে আপনার টোটাল হচ্ছে অ্যাড্রেসটা দিয়েছি এবং পোস্টাল কোড দিয়েছি। তো 24 ঘন্টা পরে আমারটা ভেরিফাই হয়েছে। আচ্ছা, ওইখানে 100% হইতে হলে আমি বলি কি কি লাগবে, ওইগুলো যদি করে থাকেন তাহলে 100% হয়েছে। এখন আমি 2 দিন আগে দেখছি যে এই আপনার আইডি কার্ড সাবমিট করতে হবে, তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ব্যাংক স্টেটমেন্ট এগুলো সাবমিট করতে হবে, আর তারপরে হইতেছে ভিডিওর মাধ্যমে আপনার একটা নিজে শুট করা ভিডিও ওখানে আপলোড করতে হবে, বা সরাসরি আপনার ল্যাপটপ বা মোবাইলের ক্যামেরার সামনে এসে ভিডিওটা ধারণ করতে হবে, ওইটা আপলোড দিতে হবে। তারপরে গিয়ে কত পার্সেন্ট হয় এটা আমি জানি না। তারপর ওই ভাই বলতেছে যে আর নাকি ওই পিন ভেরিফিকেশন করা লাগে অ্যাডসেন্সের মতো। পিন ভেরিফাই, এটা ঠিকানার লোকেশনে পাঠায় হচ্ছে পিন। আমি যখন করছিলাম তখন এই পিন ভেরিফিকেশনটা ছিল না। আমি জাস্ট ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে ভিডিও ক্যামেরার মাধ্যমে এসে যে ভিডিওটা করে আপলোড করতে হয়, এটা করলেই ফুল ভেরিফাই হয়ে গেছে, 100% হয়ে গেছে। ওই প্রায় ধরেন 1.5 বছর আগের কথা। ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার পর আমার পাসপোর্টের কপি চাইছে, ওইটাও দিতে হয়েছে ভাই, জানি না কি কারণে চাইছে। পর আমি অনেকের সাথে কথা বলছি, সবাই বলতেছে এখন নতুন নিয়মে 100% ভেরিফাই করার জন্য এগুলো লাগে। আচ্ছা ভাই আচ্ছা আমি তো পাসপোর্ট দিয়ে করছি, আমি তো শুধু পাসপোর্ট দিয়ে করছি। তারপরে মনে করেন যে আমার বলতেছে যে পাসপোর্ট আইডি দেওয়ার জন্য আমি পাসপোর্ট আইডি পিকচার দিয়েছি, তারপরে বলতেছে যে আমি এ পর্যন্ত 3বার দিছি, 3বার দেওয়ার পরে বলতেছে যে আরেকবার দেওয়ার জন্য হইতেছে না। আমি পরে আর দেই না। এই যে ওয়েব মানিতে তো হচ্ছে ভেরিফাই করা ছাড়াও লেনদেন করা যায়, ভেরিফাই ছাড়াও লেনদেন করতে পারবেন আপনি। আইডি কার্ড বা আপনি যে পাসপোর্ট আপলোড করে ভেরিফাই করেন, তারপরও আপনি লেনদেন করতে পারবেন। $3000 পর্যন্ত লেনদেনের সুবিধা আছে। আপনি এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটগুলোতে সেল করে দিতে পারেন ডলারগুলো আর কি। এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যেটাতে ডিপোজিট করব সেটাতে উইথড্র নিতে হবে। যেটাতে ডিপোজিট করবেন ওটাতে উইথড্র নিতে হবে। আর এই যে অ্যাকাউন্টগুলো একই নামের অ্যাকাউন্টগুলো করবেন, যেমন পকেট অপশন বা আইকিউ অপশনের যে নামে অ্যাকাউন্ট করবেন, এই আপনার ওয়েব মানি করেন বা স্ক্রিল করেন, যেটাই করেন, ওই অ্যাকাউন্টগুলো সেম একই আইডি কার্ডে বা একই নামে করতে হবে। করলে সুবিধা, যে কোনো সময় পকেট অপশন কিন্তু এটা চাইবে। আমার পকেট অপশন থেকে যখন আমি এই যে এই ট্রেডগুলো নিছি, এই ট্রেডগুলো যখন নিছিলাম, আমার উইথড্রোর ক্ষেত্রে কিন্তু ওরা অনেক ধরনের ভেরিফিকেশন করছে। প্রথমে হচ্ছে কি, আপনি যখন লস করবেন, আপনি লস করলে আপনার অ্যাকাউন্টটা ওরকম দেখবে না। যখন আপনি প্রফিট করবেন, আপনাকে খুঁতায় দেখবে যে কোন জায়গায় আপনি কি করছেন। কোনো ধরনের ভুল থাকলে অ্যাকাউন্ট আপনার পেমেন্ট আটকাই দেওয়ার চেষ্টা করবে। আমি যখন এই $100 থেকে আমি এখানে ডিপোজিট করছিলাম মাত্র $50, 3 দিনে করছি $100, একদিনে করছি $2100 প্লাস $1500 এখানে আরো কয়েকটা ট্রেড নিয়েছিলাম 1500। এখন $1000 উইথড্র দিছি, $1000 আমার চলে আসছে অ্যাকাউন্টে সাথে সাথেই। আবার পরে যে $2100 ছিল, আমি ভাবলাম যে এটা উইথড্র দিব, আরো $1000 উইথড্র লাগাইছি, তখন আমার পেমেন্টটা হোল্ড করে দিছে। পরে সাপোর্টে মেসেজ দিলাম। এখন তো 70% অথবা 75% 80% এর মতো উইনিং ইস্যু থাকে। এখন যদি রুবাল একটা অ্যাকাউন্ট কোনোভাবে করা যেত, তাহলে হচ্ছে রুবালে $10 ডিপোজিট করতে হবে কি, এমন একটা চিন্তাধারা করছিলাম। রুবাল অ্যাকাউন্ট ভাই কিনা যাবে না, আর অন্যের অ্যাকাউন্ট ইউজ করেন না, কারণ আপনি পরবর্তীতে উইথড্র দিতে পারবেন না, উইথড্র প্রবলেম হবে। নিজে অ্যাকাউন্ট করে নিজে ইউজ করেন। আচ্ছা, আরো পরেই করি। ভাই বলেন।
আমার তো আইকি অপশনে অন্য জনের এনআইডি কার্ড করা, যে ভেরিফাই করা, আর স্কিলে অন্য জনের আইডি কার্ড ভেরিফাই করা, সেক্ষেত্রে কি আমি অন্য অ্যাকাউন্টটা খুলবো? সেক্ষেত্রে সমস্যা খুব বেশি হয় না, কিন্তু বেশি প্রফিট হয়ে গেলে পরবর্তী চাইলে যাইতেই পারে, চাইবেই, আরে একদিনে যদি 1500 ডলার করে লাই তখন হচ্ছে ঝামেলা বাজে দিই। তখন ঝামেলা হবে। আপনি ধরেন $100 ডিপোজিট করছেন বা $50 ডিপোজিট করছেন, $10-15 $20 করে প্রতিদিন উইথড্র দিতেছেন, ওইটা সমস্যা নেই। কিন্তু একবারে আপনি ধরেন $20 $50 থেকে $1000 বা $500 করে ফেলছেন, উইথড্র লাগাইছেন একটা বড় অ্যামাউন্টের, তখন আপনারা বলবো যে আপনি দেন, ভেরিফিকেশন করেন। এই পিকচারটা থেকে বোঝা যাচ্ছে হচ্ছে যদি প্রপারলি শিখা যায় তাহলে একদিনে 1 লাখ টাকা ইনকাম করা কোনো বিষয় না। এটাই ভাই, আমি এটা রাখছি আমার প্রোফাইলে রাখা আছে, জাস্ট আপনারা যাতে মোটিভেট হন। যেমন দেখেন আমি কিন্তু $100 থেকে শুরু করছিলাম কম্পাউন্ড স্ট্র্যাটেজিতে। আপনি অবাক হবেন, আমার $1000 একটা ট্রেড প্লেস করছিলাম, আমার ট্রেডটা ড্র হয়েছিল। ড্র বলতে একদম লাস্ট সেকেন্ডে ছিল, লস ছিল। যেমন আমি হায়ারের জন্য ট্রেড নিয়েছিলাম, এই পজিশনে আমার একটা ট্রেডটা একটু লেট এন্ট্রি হয়ে গেছিল, ক্যান্ডেলস্টিকটা নিচে এসে ঘোরাঘুরি করতেছে, ফাইনালি লাস্ট সেকেন্ডে গিয়ে যে পজিশনে ওপেন হয়েছে ওই পজিশনে গিয়ে ক্লোজ হয়েছে। আমি তো তখন মানে শ্বাস ফিরে আইছে, এতক্ষণ দম বন্ধ হয়ে আছিল। জি ভাই বুঝছি। বুঝছেন, এরকম সিচুয়েশন। আপনার সাইটটা 5টা ট্রেডে হচ্ছে $1500 হয়ে গেছে, $1519। 4টা ট্রেডে 5টা ট্রেডে। একটা প্রশ্ন হয়ে গেছে, মনে করবেন না? বলেন। আপনার ইসলামী দৃষ্টিতে ভাই এটা কি হালাল না হারাম হইতেছে? আমি একটু 100% হালাল, 100% হালাল। এখন ভাই এখানে অনেকজনের মতামত এক এক রকম। এটা সম্পর্কে আমি যদি বলতে চাই সেটা হইতেছে কি, আপনি এটা যদি গ্যাম্বলিং হিসেবে নেন, আপনি যেমন আপনি বুঝেন না, আপনি অ্যানালাইসিস করতে পারেন না, জাস্ট আপনি ভাবতেছেন হাই লো গেম, হ্যাঁ হাই লো গেম, আপনি হায়ারে প্লেস করতেছেন, উপরে গেলে আপনি উইন হচ্ছেন, নিচে গেলে আপনি লস হইতেছেন। আপনি জানেন না এটা এখানে কেন আপনি হায়ারে নিলেন বা লোয়ারে নিলেন, কেন এটা জানেন না, লজিক ছাড়া ট্রেড নিলেন, সেটা গ্যাম্বলিং হবে। তো সেক্ষেত্রে এটা হারাম। আপনি যদি এইভাবে করেন তাহলে হারাম। আর যদি আপনি যে অ্যানালাইসিস, মুসলিম কান্ট্রিগুলো এটা ব্লক করে রাখতো, তাই না? মুসলিম কান্ট্রিগুলো তো এর জন্য প্রতিবাদ করতো। আর আপনি যদি খেয়াল করেন, এখানে আমরা যখন ট্রেডগুলো নিতেছি তখন আমরা কিন্তু অ্যানালাইসিস করে বের করতেছি যে পরের ক্যান্ডেলস্টিকটা কোন দিকে যাবে। আমরা কনফার্ম হিসেবে বুঝতে পারতেছি যে পরের ক্যান্ডেলস্টিকটা উপরে যাবে, আমরা হায়ারে ট্রেড নিতেছি। আপনি ফরেক্স এর ক্ষেত্রে হিসাব করেন, ফরেক্সেরও সেম একই জিনিস। আপনি যদি না বুঝে করেন সেটা হারাম, আর যদি বুঝে করেন তাহলে হালাল। তো আমি এইটা হারাম হলে ফরেক্স হারাম হবে, কারণ এটা তো আমরা বুঝে করতেছি, অ্যানালাইসিস করে করতেছি, ফরেক্স অ্যানালাইসিসের উপরেই চলতেছে। জি তরিকুল ভাই, একটু ফরেক্স এর ব্যাপারটা একটু আমাকে একটু ভালো করে ক্লিয়ার করে বলবেন, মানে ওটা কোন নিয়মে চলতেছে একটু আমি ওইটা বুঝতে পারতেছিলাম না ভাই। ফরেক্সটা হইতেছে মানে কি, কি আপনি ধরেন বিভিন্ন সেন্ট্রাল ব্যাংক আছে, বড় বড় ব্যাংক আছে, বা অনেক ইনভেস্টর আছে যে একটা কারেন্সির উপর ইনভেস্ট করবে। ব্যাংকের তো প্রয়োজন, ব্যাংক এইখানে কারেন্সি এক্সচেঞ্জ তাদের করতেই হবে। শেয়ার মার্কেটের মতো আর কি, যে কোনো একটা শেয়ার কিনতেছে, এরকমই তো সম্ভবত না? আমি বলি, আপনার যদি ব্যাংকের হিসাব করেন, ব্যাংকের কিন্তু ফরেক্সের সাথে সংযুক্ত সবসময় থাকতেই হবে, কারণ এতে ওদের প্রয়োজন। আপনি বিদেশ যাইতেছেন, বাংলাদেশের টাকা এক্সচেঞ্জ করে নিয়ে বিদেশ যাইতে হইতেছে। এই যে এক্সচেঞ্জ আপনি তো করতেছেন না, করতেছে কে? ব্যাংক কোথা থেকে এক্সচেঞ্জ করতেছে? ওই দেশের কারেন্সি থেকে এক্সচেঞ্জ করতেছে। তার মানে এটার জন্য তো একটা প্ল্যাটফর্ম দরকার, এটাই হইতেছে ফরেক্স। ওই প্ল্যাটফর্ম থেকে এক্সচেঞ্জ করতেছে। এখন যখন এক্সচেঞ্জটা করতেছে, কতটুকু এক্সচেঞ্জ হইতেছে, মানে আপনি ধরেন আপনার টাকাটা, আমি ধরেন বুঝাই নাই যে ইউরো টাকা আপনি এক্সচেঞ্জ করে ইউএসডি করবেন, ইউএসডি করবেন। তো এখন ইউরো আপনি সেল দিলেন, কতটুকু সেল দিলেন? আপনি ধরেন $100 সেল দিলেন, অন্য পাশ থেকে চাহিদা হইতেছে, ইউএসডির চাহিদা হইতেছে ওইখানে $200। তার মানে ওরা যত যাইতেছে বাই করে নিতেছে সাথে সাথে, তখন রেটটা তখন বাইরে যাবে। কারণ আপনি খেয়াল করেন, আপনি যদি আলুর বাজার ধরেন বা পেঁয়াজের বাজার ধরেন, যখন চাহিদা বেশি থাকে তখন কিন্তু মার্কেটের দাম বাড়ে, যখন চাহিদা একদম কমে যায় তখন কিন্তু দামটা ডাউনের দিকে যাইতে থাকে। ভাই এই ভিডিওটা স্ক্রিন রেকর্ড হচ্ছে না? হ্যাঁ স্ক্রিন রেকর্ড হচ্ছে। একটু ভাই একটু মানে এটা আমার একটু দরকার আছে, মানে যে একজন আমার বলছে যে এটা হারাম হবে, সেক্ষেত্রে আমি একটু বুঝাই তাকে বলতে পারলে। হারাম তার জীবনে বোঝানো যাবে না ভাই, এটা ভুল হবে। যে হারাম তাকে জীবনে বোঝানো যাবে না যে এটা হালাল। বুঝতে পারেন আপনি এখানে টাকা ইনভেস্ট করে করতেছেন, আপনি প্রফিট আছে তেমন আপনি লসের চিন্তা করতেছেন। এখন ভাই এক একজনের মন মানসিকতা এক এক ধরনের চিন্তা ভাবনা নিয়ে কাজ করে, তো এক একজন এক একটা বলবে।
আর আপনার যেটা মনে হয়, আপনি যেটা ভাবতেছেন সেটা নিয়ে, সেটার উপরে নিজের উপর ভাই ফোকাস এত করেন। হালাল হারাম এলে তো আমাদের কাজ হতো 90% হালাল হচ্ছে না। আমরা যে বাস্তব যে কাজগুলো করি সেগুলো কি 100% হালাল হয়? ভাই রায়হান ভাই, ভাই রাইট কথা বলছেন ভাই, এটা একটা রাইট কথা হয়েছে। আমরা বাস্তবে যে কাজগুলো করি সব সময় কিন্তু হালাল হয় না এগুলা। তরিকুল ভাই বলেন। মানে উনার আমি বুঝাই বলতে পারি না, ঠিক আছে ভাই? সেক্ষেত্রে আমি একটু ভালো করে একটু ক্লিয়ার করে ঠিক বুঝাই আছে। বলেন, যাতে আমি তার সুন্দর করে বুঝাই ঠিক আছে ভাই, আমি তো বলেই দিলাম যে আমরা ফরেক্স এর যদি আপনি চিন্তা করেন, এটা তো ফরেক্স থেকে কোনো ডিফারেন্ট না। ফরেক্স এর মার্কেটটাই এখানে এটার ব্রাঞ্চ বলতে পারেন, যে এটা ফরেক্স হইতেছে বড় ভাই, এটা হইতেছে ছোট ভাই। এটা হচ্ছে ছোট ভাই। এখন একই জিনিস, অ্যানালাইসিস একই। এখন আপনি ফরেক্সের যদি ট্রেড করেন, আপনি বিভিন্ন ফরেক্স মার্কেট তো ওল্ড মার্কেট, এটা নিয়ে অনেক যে আলেম ওলামা আছে তাদের কিন্তু পাবেন। আপনি ইউটিউবে সার্চ দেন, অন্য অন্য জায়গায় গিয়ে সার্চ দেন, আপনি এগুলো পাবেন, কিন্তু বাইনারি অপশন নিয়ে পাবেন না, কারণ এটা নতুন মার্কেট। ভাই এই যে আপনি ওইটা বলেন যে কারেন্সি যে ধরেন এক দেশ থেকে আরেক দেশে যাবে, ঠিক আছে? ওইটা একটু সুন্দর করে ক্লিয়ার করে বলেন, আমি যাতে ওনারা সুন্দর করে বুঝাই দিতে পারি। এখন ভাই এইখানে আপনি ব্যাংকের হইতেছে, ব্যাংকের দরকার, এখানে সরাসরি দরকার, তারা আপনার এক্সচেঞ্জ করে দিবে। এখন ওইখানে ইউএসডির দামটা হইতেছে, ওরা চাহিদাটা বেশি, ইউএসডিটা কিনবে। এখন আপনি $100 সেল করছে ব্যাংকে, $100 সাথে সাথে কিনে নিছে, দামের চাহিদা বেশি, আরো দাম। এখন 1 ইউরো সমান ধরা যায় যে 1 ইউরো সমান ইউএসডি হবে 1 এটা বাড়তেও পারে কমতেও পারে। আমি বললাম যে এত ইউএসডি 1.14 মানে $1.14, 1 ইউরো সমান, জি ইউরো সমান এত ডলার। তো আপনি কিনলেন, এখন এই দামে ব্যাংকে ওইখানে ইউরোকে সেল করলো, এখন $100 কেনার পরে দামটা কিন্তু একটু বাড়লো, চাহিদা যেহেতু বেশি। তো নেক্সটে আবার 15 সেন্ট দিয়ে সেল হইতেছে, তারপরে 16 সেন্ট দিয়ে সেল হইতেছে। এক সময় গিয়ে দেখা গেল যে এখন আর ওরা চাহিদা নাই, ওই ইউরোটা কেনার মতো চাহিদা আর কারো নাই। যাদের সাথে এক্সচেঞ্জ চলতেছে চাহিদাটা কমে গেছে, ওরা কিনতে চাচ্ছে না আর। এখন এটা কি হবে, ওরা এখন চাইবে যে আমাদের কাছে তো এটা স্টক পড়ে আছে, আমরা এটা সেল করব। বা ওই দেশের একজনের দরকার পড়লো, ওই দেশের একজন ব্যাংক যে ওই দেশের যে ব্যাংকগুলো আছে, ওরা এটা আবার এক্সচেঞ্জ করতেছে, ওই দেশের থেকে একজন লোক আসতেছে, ধরেন আপনি আবার ব্যাক করতেছেন, এখন তো আপনি ওই টাকা নিয়ে আসবেন না এই দেশে, আপনার এক্সচেঞ্জ করতে হবে। তো এক্সচেঞ্জ করার জন্য যে ফরেক্স মার্কেটের সহযোগিতায় আপনাকে ওই যে ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করতে হবে, তো ওরা এক্সচেঞ্জ করবে, ভালো আমাদের এখানে তো চাহিদা আছে। এখন এই পাশ থেকে যে আপনি গেলেন, এখন এরা প্রথমে বাই করলো, সরি প্রথমে এরা সেল করে দিল এই দেশের টাকাটা, পরে গিয়ে ওইখান থেকে আবার ওই দেশের টাকাটা সেল করে আপনাকে এই দেশে আসতে হইতেছে। প্রথমে এরা সেল করলো, পরে আবার ওরা সেল করতেছে, তার মানে বাই সেল কিন্তু হচ্ছে, এরাও বাই করতেছে একবার, আবার ওরা একবার সেল করতেছে, আবার ওরা সেল করতেছে, এরা বাই করতেছে। এর ভিতরেই আসলে মার্কেটের প্রাইসটা আপ ডাউন হচ্ছে। এখানে দেখা যাবে যে চাহিদা কতটুকু বেশি, চাহিদা যদি বেশি থাকে তাহলে মার্কেটের প্রাইস আপ হচ্ছে, চাহিদা যদি কম থাকে তাহলে মার্কেটের প্রাইস ডাউন হচ্ছে। এখন এই মার্কেটটা হচ্ছে একটা ব্যাংক, এটা ব্যাংক, হ্যাঁ এটা একটা ব্যাংক এরকমই। এখন এইখানে বিভিন্ন উপায়ে ট্রেড হচ্ছে। আপনি ফরেক্স কারেন্সিটা কিন্তু আপনি একা ব্যবহার করতেছেন না, বা আমরা যে ট্রেড করতেছি শুধু এখানে ট্রেড হইতেছে না, এখানে প্রয়োজনের স্বার্থে তো অনেক অনেক মানুষ ব্যবহার করতেছে। যেমন ব্যাংক কিন্তু এটা প্রয়োজন, ওরা এটা ছাড়া চলতে পারবে না, এই ফরেক্স মার্কেট ছাড়া চলতে পারবে না। ওরা কিন্তু প্রফিট করার জন্য আসলে এই ফরেক্স মার্কেটটা ইউজ করতেছে না, ওরা সরাসরি এক্সচেঞ্জ করার জন্য কাজ করতেছে। এখন আপনি ইনভেস্ট করতেছেন, আপনি ইনভেস্টর, আপনি ফরেক্সে ট্রেড করবেন, ট্রেড করে প্রফিট করবেন। এখন এটা কিভাবে চলতেছে আমি বলি। এখন একটা পিপসের উপরে ডিপেন্ড করে কিন্তু ফরেক্স মার্কেটে ট্রেড হয়। তো একটা পিপসের দাম কিন্তু অনেক, এটা এক কারেন্সির উপর ডিপেন্ড করে দামটা রেট মানে কত ডলার হইতে পারে সেটা পিপস, হ্যাঁ এইটার উপরে আসলে প্রফিট ফরেক্সে হয়। এখন আপনার ধরেন $100 আপনি ইনভেস্ট করছেন, আপনি $100 দিয়ে কিন্তু একটা পিপস কিনতে পারবেন না, একটা পিপস কিনতে পারবেন না। আপনি সাপোজ ধরেন $100 দিয়ে 0.01 পিপস আপনি কিনতে পারলেন। আপনি চাচ্ছেন যে একটা পিপসের আপনি একটা ট্রেড প্লেস করবেন, অর্থাৎ 1 লটের একটা ট্রেড প্লেস করবেন।
ওয়ান লটের যদি একটা ট্রেড প্লেস করেন তাহলে এটার আপনি যদি ই করেন দেখা যায় যে যদি $100 সমান সমান 0.001 হয় তাহলে এটা প্রায় 10,000 না হলে $1,00,000 মতো হবে একটা পিপস, এরকম দাঁড়াবে কিন্তু আইসে। তো সাপোজ ধরে নেন যে ওয়ান লটের বা এত পার্সেন্ট আপনি এই পরিমাণে একটা ট্রেড নিলেন, আপনি কিন্তু এক পিপস কিনলেন $100 দিয়ে, এক পিপস না সরি, ধরেন $100 আপনার কাছে আছে, 0.01 পিপস আপনি কিনলেন, অর্থাৎ 0.01 লটের একটা ট্রেড প্লেস করলেন। এখন এটা যদি দামটা আপনি ধরেন এখানে বাইয়ের জন্য বাই করলেন, কারেন্সিটা বাই করলেন, এখন আপনার যদি 0.2 হয় তাহলে আপনার প্রফিটের দিকে যাচ্ছে, আর এখন যদি তার থেকে কমে যায়, প্রাইসটা যদি এইভাবে কমতে থাকে, এরকম ভাবে যদি কমতে থাকে, জিরো পরে আরো মানে কিছু পার্সেন্টেজ কমে গেল, তখন কিন্তু আপনার এই যে ওয়ান পিস আপনি কিনলেন, মানে 0.01 যে কিনলেন, এটা থেকে কিন্তু আপনার লস হইতে শুরু করলো। ফাইনালি যখন আপনার মানে বিষয়টা হচ্ছে আমার অ্যাকাউন্টে 100 টাকা আছে, আমি হচ্ছে এটা কিছু টাকা 10 টাকা আমি মার্কেটে ছেড়ে দিলাম, মার্কেটের রেট এখন হচ্ছে 12 টাকা, 12 থেকে 13 তে গেলে আমার লাভ হবে, আর যদি 12 থেকে 11 তে নেমে যায় তাহলে হচ্ছে আমার এটার দাম কমে গেছে, এটার দাম কমে গেছে। এক সময় গিয়ে দেখবেন যদি এমন হয় যে আপনার $100 0.01 এই টাকা কিন্তু অনেক সময় দেখা যায় যে এর থেকেও প্রাইস কমে চলে যায়। যেমন ধরেন ইউএসডির প্রাইস যদি একদিন থাকে 1.07, পরের দিন কিন্তু হয়ে যায় মানে নিচের দিকে ডাউনে আসলে দেখা যায় যে পরের একদিন পরে আপনি দেখবেন যে 0.5 বা 0.5 বা 0.04 এরকম চলে আসে। এখন আপনি যদি এই জায়গায় সেল করেন, এই জায়গায় বাই করেন, মার্কেট যদি নিচে আসে, পরের দিনে এসে আপনি এই পর্যন্ত আসেন, আপনার কিনছেন হচ্ছে 0.01, এখন এখান থেকে এক পিপস কমে গেলেই তো শেষ, মানে 0.01 কমে গেলেই তো শেষ আপনার ব্যালেন্স, কমে গেলেই তো আপনি লস। সাপোজ ধরেন এই পর্যায়ে এই পর্যন্ত আসতে এক পিপস কমে গেছে, 0.01 কমে গেছে, 7 ছিল 6 হয়ে গেছে, এখন কিন্তু আপনি এই পজিশনে আছে, আপনার পুরো ব্যালেন্সটা জিরো হয়ে গেছে, পুরো ব্যালেন্সটা জিরো আছে। এটা স্টপ লস সেট করে দিতে পারেন আপনি, এই বরাবর স্টপ লস সেট করে দিতে পারেন, এই বরাবর চাইলে স্টপ লস, আমি এটা তো কাছাকাছি দেখাইতেছি, এটা ডিসটেন্সটা আরো বেশি হবে, এটা কাছাকাছি দেখাইতেছি। তো এটা স্টপ লস আপনি এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, এটা টোটালি আপনার উপরে। যখন আমার মানে 2 টাকা আমার টার্গেট থাকে, 2 টাকা পর্যন্ত আমি লস দেব, 2 টাকা যখন লস হয়ে যাবে অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। এখন আপনি এখান থেকে যদি মার্কেটে উপরের দিকে যায়, যত যাবে তত প্রফিট হবে, পিপসের উপরে আপনি যে লটটা নিছেন সেই লটের উপরে ই হবে। এখন যদি আপনি 1 লটের নেন সেই ক্ষেত্রে আপনার ওই পরিমাণ ওই হারেই প্রফিট আসবে, আবার যদি এই লটের নেন তাহলে এই হারের প্রফিট আসবে। এক টিপস হচ্ছে এমন, এক টিপস হচ্ছে ধরেন যে $1,000 অথবা তারও বেশি, সেই হিসাবে আর কি যতটা উপরে যাবে তত লাভ আমার আসবে, সেই পরিমাণ, হ্যাঁ সেই পরিমাণ লাভ আসবে। এখন কথা হচ্ছে ব্রোকারে কি করে, ব্রোকারে যদি আপনি যান সেখানে কিন্তু ওরা লিভারেজ দেয়, লিভারেজ একটা আছে অপশন আছে, সেটা হচ্ছে আপনি $100 ইনভেস্ট করছেন একটা ট্রেডে, ওরা আরো এটাকে 50% বা 1000% পর্যন্ত ওরা আপনাকে দিবে, আচ্ছা আপনার সাথে ইনভেস্ট করবে। এখানে আমার একটা প্রশ্ন আছে ভাইয়া, প্রশ্নটা হচ্ছে আমরা যদি বাইনারির কথা বলি তাহলে আমরা এক পক্ষ লাভ করতেছি, এক পক্ষ লস করতেছি, তাই না? হ্যাঁ, অথবা আর হচ্ছে এখান থেকে কিছু টাকা আমাদেরকে, আমরা যদি $1 ইনভেস্ট করি আমাদেরকে 80 সেন্ট দিচ্ছে, তার মানে 20 সেন্ট হচ্ছে আইকিউ অপশন নিচ্ছে। আর সেই ক্ষেত্রে যদি আমরা হিসাব করি ফরেক্স কি করতেছে, ফরেক্স যে মার্কেট প্লেসটা, তারা কি কোনোভাবে প্রফিট নিচ্ছে? আমার তো মনে হচ্ছে না ফরেক্স এখানে কোনো ধরনের প্রফিট নিচ্ছে না, ব্রোকারগুলো কোনো প্রফিট নিতেছে না, এটা টোটালি আপনার আমার ভিতরেই কিন্তু লেনদেনটা হইতেছে। এই যে ব্যাংকগুলো আছে তারা কিন্তু নিজেদের স্বার্থের জন্য কাজ করতে, ওরা ওদের প্রয়োজনের তাগিদে করতেছে। এখন কয় টাকা প্রাইস আছে না আছে তাদের কিন্তু ওটা দেখার বিষয় নাই, ওরা বাই করবে সেল করবে চাহিদার উপরে, চাহিদার উপরে। সমস্যা নেই ভাই, এটুকু শেষ করি, তারপরে বাকি কয়েকটি স্ক্রিনশট আছে ওগুলো দেখাই দিবনি।
কথা হইতেছে যে আজকে আর ক্লাস করার দরকার না ভাই, আমরা টাইম প্যাকিং কাছে গেছে, ডিউটিতে যাইতে হবে, বুঝছেন? ঠিক আছে এখন ভাই, আমাদের আচ্ছা, ঠিক কাজে আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাই, ক্লোজ করে দেবেন। তো ভাই এটা হইতেছে কি আপনার ব্যাংকে তো এটা ওদের বাধ্য বাধ্য হয়ে এখানে করতে হইতেছে, বাই করতেছে, সেল করতেছে, চাহিদার উপরে যে প্রাইস থাকতেছে ওই প্রাইসের উপরেই করতেছে। শুধু একটা ব্যাংক না, পুরো পৃথিবীর যত ব্যাংক আছে সবাই এই ফরেক্স মার্কেটের উপরে ডিপেন্ড। সেন্ট্রাল যে ব্যাংকগুলো আছে, বড় বড় যে ব্যাংকগুলো আছে, সেগুলো টোটালি এটার উপরে ডিপেন্ডেন্ট। তো এখন এই যেভাবে যে লেনদেনগুলো হইতেছে, আপনি বাই করছেন এই জায়গায়, এখন প্রাইসটা আপ হইছে, আপনি ইনভেস্ট করছেন, সরাসরি ইনভেস্ট করছেন এই কারেন্সিতে। আপনি ধরেন ইউরো জেপিওয়াই আছে, আপনি ইউরো কারেন্সিতে ইনভেস্ট করছেন জেপিওয়াই মার্কেটে, অর্থাৎ ইউরো আপনার কাছে আছে, আপনি কিনে রাখছেন এত পার্সেন্ট, এটা সেল হইতে বাই হইতেছে জেপিওয়াই অর্থাৎ কি জাপানিজ কারেন্সিতে, ওইখানে বাই করতেছে, জাপানিজ কারেন্সিরা যে বাই করতেছে, এর ফলে যে মার্কেটের প্রাইসটা বাড়তেছে, ইউরোর যে উপরের দিকে মুভমেন্ট হইতেছে, যত পার্সেন্ট আপনি কিনে রাখছেন সেই পরিমাণ আপনার প্রফিট হবে। আর যদি এটা কমতে থাকে তাহলে হচ্ছে কমতে থাকে আপনি লসের দিকে যাবেন। এখন হিসাব করতে গেলে একদম সহজ, যে আমি দেখতেছি যে একটা কারেন্সি অনেক রেট বাড়তেছে, সেটাতে আমি ডিপোজিট করলাম অথবা সেটাতে আমি ইনভেস্ট করলাম, এখন বাড়লে আমার লাভ, আর যদি কোনো কারণে আমার অ্যানালাইসিস ভুল হয় সেখান থেকে যদি কমে যায় তাহলে হচ্ছে আমার লস হবে। এখন কিন্তু একদম সহজ বিষয়টা। এখন একই সাথে আপনি যদি ধরেন ইউরো জেপিওয়াই, আপনি এই পজিশনে এসে সেল পজিশন করছেন, অর্থাৎ এখন আপনি ট্রেড করতেছেন জেপিওয়াই কারেন্সি কিনছেন, জেপিওয়াই কারেন্সি কিনছেন, ইউরোতে সেল করবেন। মানে এখন ইউরোতে যদি সেল হয়, মার্কেট প্রাইস যদি নিচের দিকে যায়, সেক্ষেত্রে আপনি প্রফিট অর্জন করবেন, প্রফিট পাবেন। যদি বাই করেন ইউরো ইউএসডিতে, না সরি জেপিওয়াই দিয়ে যেহেতু বুঝাইতেছি, ইউরো জেপিওয়াই যদি আপনি বাই করেন, বাই পজিশন ক্রিয়েট করেন, তাহলে ইউরো কারেন্সির উপরে আপনি ইনভেস্ট করলেন। আর যদি সেল করেন তাহলে জেপিওয়াই কারেন্সির উপরে আপনি করলেন, ইনভেস্ট করলেন, বুঝছেন? এটা হইতেছে বিষয়। আর এখান থেকে ব্রোকারেরা যেটা নেয় সেটা আপনার অ্যানালাইসিসের উপরে। এখন আপনি অ্যানালাইসিস করে ভাবতেছেন মার্কেট উপরে যাবে, আপনি বাই ট্রেড প্লেস করছেন, এখানে আপনি প্রফিট করছেন, ওরা ট্রেড প্লেস করার সাথে সাথে ওদের যে কমিশন আছে ওটা কেটে নেয় সাথে সাথে। আপনি দেখবেন ফরেক্সে ট্রেড করার সাথে সাথে আপনার লস দেখাবে। আপনি ট্রেড করবেন এই জায়গায়, ট্রেড পড়বে এই জায়গায়, অর্থাৎ এই যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকু হচ্ছে ব্রোকারের কমিশন, মানে কিছু ফিপস ওরা আগে থেকে কেটে নিবে। ট্রেড প্লেস করার সাথে সাথে আপনি তো দেখবেন, আপনি খেয়াল করেন, আপনি যদি আইকিউ অপশনেও যান তারপর এটা দেখা যাবে। আইকিউ অপশন যদিও এটা কোনো ফরেক্স ব্রোকার না, ভালো কোনো ব্রোকার না এটা আমি ওইটা দেখি ফলো করছি ভাই, দেখা গেছে আমার ট্রেড 1% উপরে থাকলো, দেখা গেছে হচ্ছে ইয়া করে ওরা লস দেখায়। আপনি ট্রেড আমার কিছু পয়েন্ট উপরে থাকলো ওরা লস দেখায়। আমি এই জিনিসটা আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু এখন আপনি মনে করে দিলেন। এটা হইতেছে ভাই ওই লেভেলের উপরে থাকলেও ভাই আমাদের কিছু পার্সেন্ট লস দেয়। মানে আমি এখানে প্রাইস বারে দেখতেছি যে আমার মার্কেট উপরে আছে, কয়েকটা সেল উপর, এরপরে মার্কেট আমাকে লস দেখাচ্ছে। ওটা হইতেছে ব্রোকারের চার্জ। জি জি, ওইটা ব্রোকার কেটে নিচ্ছে, এই তো ব্রোকার মানে ট্রেড প্লেস করার সাথে সাথে কেটে নিবে। আর ওরা লিভারেজ দেয় যে আপনি ট্রেড করবেন $100, ওরা আরো 1000% আপনারে দিবে, বলবে যে দেখেন এই যে এখানে 1000% পর্যন্ত আছে, এই যে মাল্টিপল করবে, অর্থাৎ $100 আপনার গুণ করেন 1000, এই পরিমাণ ব্যালেন্স আপনাকে দিছে। অর্থাৎ ট্রেড করলেন আপনি 100 আর 1000 এর গুণ করলে কত হয়? না 10 দিয়ে গুণ করলে তো 10,000 হবে ভাই, 1 লাখ হবে, 1 লাখ। মানে বুঝতে পারছি $1,00,000 ধরেন আপনার, ওরা গুণ করে আপনাকে দিল $1,00,000 আপনি ট্রেড প্লেস করলেন এই বরাবর। এখন ওরা কিন্তু ওদের টাকা লস দিবে না, আপনার $100 যখন শেষ হয়ে যাবে আপনার ব্যালেন্সও শেষ হয়ে যাবে, আপনি ওই ট্রেডটা ক্লোজ হয়ে যাবে সাথে সাথে। তো আর যদি আপনি প্রফিট করলে তো ভালো, প্রফিট করলে আপনার প্রফিটও তাড়াতাড়ি হবে। এটা হচ্ছে ফিক্স লটটা আমি বড় নিতে পারবো, এই তো লট, হ্যাঁ লট বড় নিবেন। প্লাস হইতেছে আপনি $100, এখানে ধরেন আপনি $1 ইনভেস্ট করছেন, $1 সাথে ওরা আরো $1 প্লাস হচ্ছে 1000, তার মানে $1000 $1000 ইনভেস্ট করছেন। এখন আপনার এই বরাবর আপনি $1000 ইনভেস্ট করছেন,
এই পর্যন্ত আসতে $1000 শেষ হয়ে যাবে, সরি আপনার $1 শেষ হয়ে যাবে। $1000 আসতে এত দূর আসতে লাগতে পারে, এই পর্যন্ত যদি মার্কেটটা আসে টোটাল $1000 শেষ হয়ে যাবে। মানে আপনি যদি বাইরের জন্য ট্রেড করছেন, সাপোজ মার্কেটটা নিচের দিকে মুভ করতে শুরু করলো, এই বরাবর যখন আপনার $1 পরিমাণ সমপরিমাণ যখন মার্কেটটা নিচে আসবে, তখন আপনার এই পর্যন্ত আসার পর ব্যালেন্সটা কেটে নিবে, ট্রেডটাও এখানে ক্লোজ হয়ে যাবে, ওদের টাকা লস দিবে না। বুঝতে পারছেন? এটার কোনো ভ্যালু নাই, এটা তো লিভারেজটা কম রাখা ভালো। যেমন এখানে 300% দেওয়া আছে, এগুলা আইকিউ অপশনের ক্ষেত্রে, আইকিউ অপশন এটা কোনো ফরেক্স জন্য ট্রেড করার জন্য কোনো ভালো ব্রোকার না, এটা এমনি আপনি ইউজ করবেন অন্য যে ফরেক্স যদি ট্রেড করেন তাহলে আরো অনেক ভালো ব্রোকার আছে, আপনি ওইগুলাতে ই করতে পারবেন। যেমন এই যে দেখেন এখানে বাই করলে, আচ্ছা এখানে কি দেখাইতেছে না, ইউরো ইউএসডি, হ্যাঁ ফরেক্সের চার্ট, এটা দেখাইতেছে না যদিও, এই যে একটু দেখাইতেছে। দেখেন আমি ট্রেড প্লেস করছি কোন জায়গায়, আমি ট্রেড করছি এই জায়গায়, কিন্তু এই বরাবর এই জায়গায় ট্রেড করছি, এই বরাবর থেকে মার্কেটটা উপরে যেতে যদি শুরু করে এই লাইন থেকে, তাহলে আমার প্রফিট হইতে শুরু করবে। কিন্তু দেখেন এই যে এই গ্যাপটা দিছে, এই গ্যাপটা হইতেছে ওদের প্রফিট। আর এখানে যেহেতু ওদের যে মাল্টিপল যেহেতু 50 রাখা আছে, যার জন্য এটা কম। যদি আমি বেশি রাখতাম, এখানে যদি আপনি ধরেন আরেকটু বেশি নিত, এই যে ধরেন 1000% আছে, আচ্ছা এটা অপশনটা করে দিছে। আমি এর আগে দেখছিলাম যে অনেক লেট পড়ে, মেবি এখন মার্কেটের মুভমেন্টটাই এরকম, যার ফলে এটা হইতেছে এরকম নিতেছে। জি ভাই, এটা আমি আগেও শুনছি যে এরকম করে, মানে এখানে হচ্ছে এখন আমার লস হোক আর লাভ হোক সেটা দেখে বড় বিষয় না, ট্রেডের সাথে সাথে কিন্তু ওরা প্রফিট নিয়ে ভাই। জি ভাই হ্যালো ভাই, ভাই যদি আজকে যদি ক্লাস না হয় তাহলে আমি লিভ নিতে পারি, আমার ডিউটি আছে ভাই, আমি ডিউটি চলে যাব। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। তো দেখেন এই যে আমি ট্রেড প্লেস করছি এই জায়গায়, হ্যাঁ আমার কারেন্সি যত উপরে যাবে, এখন এটা কোনো নাই, আপনি এখানে 1000%, 10,000% পর্যন্ত প্রফিট নিতে পারেন, এখানে ফিক্সড কোনো প্রফিট পার্সেন্টেজ নেই। এই যে দেখেন এখন এই পজিশনে যদি আমি সেল করে দিই, আমার ক্লোজ করে দেই, তাহলে আমি এই যে 5% পর্যন্ত প্রফিট, 7-8 উঠতেছে, উপরের দিকে যাইতেছে তত আমার প্রফিট হবে। এই যে দেখেন $2 ইনভেস্ট করে 15 সেন্ট আমার প্রফিট হয়ে গেছে অলরেডি, আমি চাইলে সেল করতে পারি এখানে। যদি ক্লোজ করি, ভাই ফরেক্স সম্পর্কে ইউটিউবে কিছু টিউটোরিয়াল দেখছি, তো আমাদের এই যে এখন ক্যান্ডেলস্টিক যেগুলো না, ওদের তো সেম টু সেমই, ওদের অ্যানালাইসিস আর আমাদের অ্যানালাইসিস মোটামুটি কাছাকাছি। জি কাছাকাছি। ওরাও ক্যান্ডেলস্টিকের মুভমেন্ট অথবা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ওইগুলো ফলো করে ট্রেড করে। তারপরও আমার ধারণা খুবই কম, আমি আসলে শুরুই করছি বাইনারি দিয়ে, যার জন্য ধারণা খুবই কম। তো অনেক ভালো ভালো ফরেক্সের জন্য আরো অনেক কিছু জানার দরকার। বাইনারিতে তো শর্ট টাইমে ট্রেড, এখানে আমরা কয়েকটা প্যাটার্ন বা কয়েকটা ক্যান্ডেলস্টিক দেখেই সহজেই বুঝতে পারতেছি মার্কেট মুভমেন্ট কোন দিকে যাবে, কিন্তু ফরেক্সে কিন্তু তা না, ফরেক্সে লং টাইম অ্যানালাইসিস করতে হয়। 1 মিনিটের ট্রেড তো নাই, ওখানে 15 মিনিট থেকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা থেকে শুরু হয় ট্রেড। টাইম ফ্রেমে যারা করে তাদেরকে তো স্ক্যালপিং বলে নাকি? স্ক্যালপিং বলে, হ্যাঁ। 1 ঘন্টায় হইতেছে পারফেক্ট, মানে 1 ঘন্টা থেকে শুরু হয় প্রত্যেকটা ক্যান্ডেলিস্ট টাইম ফ্রেমের। 1 ঘন্টার যে টাইম ফ্রেমটা আছে এটা থেকে শুরু হয় ট্রেড আর কি। 1 ঘন্টা, কেউ কোনো ট্রেডার 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, তারপরে 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস পর্যন্ত একটা ট্রেড চলে লং টাইমে। তো যাই হোক, তো এই ছিল মোটামুটি বিষয়। আর আমি স্ক্রিনশটগুলো বলতে এখানে যে স্পিনিং টপ যে ক্যান্ডেলস্টিকগুলো বা হ্যামার ক্যান্ডেলস্টিকগুলো আছে, এগুলোর উপরে কিছু ট্রেড করা ছিল, এখানে লেভেলে হিট করলে ট্রেড হচ্ছে, লোয়ারে নেওয়া হচ্ছে। এখান থেকে আবার নেক্সট ক্লাসে একটু হালকা পাতলা বুঝিয়ে দিল, আপনি স্ক্রিনশটগুলো একটু আমাদেরকে দিয়ে দেন, আর হচ্ছে ভিডিওটা যতটুকু শিখছে ভিডিওটা মাস্ট দিয়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, ওই ভিডিওর ভিতরে সবটুকুই আছে, কারণ এটা আমি স্ক্রিনশটগুলো হইতেছে কি আপনার এইগুলা, এই যে ট্রেডগুলো নেওয়া হয়েছে কোন কোন পজিশনে, ওই দেখানোর জন্য স্ক্রিনশটগুলো রাখা হয়েছে, কাজ করছে কিনা তাই তো। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি এটা